সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর নিশ্চয়ই সকলে ভালো বাসায় আছো, ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আর এ পর্যায়ে আমাদের ক্লাস হলো বিষয় পদার্থবিজ্ঞান, কোর্স কোড হলো 212701 অর্থাৎ 21701। কোর্সের নাম হলো বলবিদ্যা। আমাদের আজকের ক্লাস 5 নম্বর লেকচারের শিরোনাম হচ্ছে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে কণার দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ক্ষেত্রে কণার গতি। এ পর্যায়ে আমি তোমাদের সাথে আছি বিএম নাহিদ নওয়াজ, প্রভাষক পদার্থবিজ্ঞান। আমি সরকারি এমএম কলেজ যশোরে কর্মরত রয়েছি। তো চলো ঝটপট দেখে নিই আমাদের আজকের আলোচ্য সূচিতে কি কি আছে। আজকে আমাদের আলোচ্য সূচিতে কি আছে দেখে আসি। প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা পৌঁছাতে সময়, বিচারণকাল, পাল্লা, সর্বাধিক পাল্লা নির্ণয় করতে হবে। একই সাথে আরেকটু আছে প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা পৌঁছাতে সময়, বিচারণকাল, পাল্লা, সর্বাধিক পাল্লা সংক্রান্ত গাণিতিক সমাধানও আছে। তো আমরা প্রথমত আমাদের এর আগের যে ধারাবাহিক ক্লাসের যে ধারাবাহিকতা, সেখানে আমরা এই প্রাসের গতিপথ কিন্তু নির্ণয় করেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো গতিপথ থেকে আমরা কিভাবে প্রাসের সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়, বিচরণকাল অর্থাৎ মোট পথ অতিক্রম করতে যে সময়, তারপরে পাল্লা, সর্বাধিক পাল্লা কিভাবে আমরা নির্ণয় করতে পারি, সেই জিনিসগুলো আমরা আজকে একটু দেখার চেষ্টা করবো। কি আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ তাহলে তোমাদেরকে। আমরা তাহলে দেখি আমাদের প্রথমত প্রাসের সর্বাধিক উচ্চতা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এখানে একটা ছবি দেওয়া আছে, আমরা সরাসরি ছবিতেই চলে যাই, দেখি আমরা কিভাবে সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে পারি, সেটা একটু ব্যাখ্যা শিখতে পারি কিনা। খেয়াল করতে হবে এখানে যে ছবিটা আছে, সেই ছবিটার মধ্যে দেখো আমরা এর আগে এই ক্লাসে এই ছবি দেখাইছি তোমাদেরকে। এখান থেকে একটা প্রাস নিক্ষেপ করা হচ্ছে, আর আমাদের প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ সর্বাধিক উচ্চতা। এই যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কার্সার দিয়ে ঘোরাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে। এই যে আমি যেখানে তোমাদের কার্সারটা রেখেছি, এখানে খেয়াল করো, এটা হলো সর্বোচ্চ উচ্চতা। আর এই সর্বোচ্চ উচ্চতা আমি প্রথম ক্লাসে তোমাদেরকে জানাইছিলাম যে সর্বাধিক উচ্চতায় যখন বস্তুটা পৌঁছায় যায় বা কণাটা পৌঁছায় যায়, তখন তার প্রতিটা জায়গায় কিন্তু তার বেগ হলো দুইটা, একটা হলো ভিএক্স আর একটা হলো ভিওয়াই। কিন্তু এই সর্বাধিক উচ্চতায় যখন পৌঁছায় যায়, তখন কিন্তু তার ভিওয়াই এর মান সেটা কিন্তু 0 হয়ে যায়, কারণ ও আর দূরত্ব অতিক্রম করতে পারে না। কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বোঝা যাচ্ছে। সর্বাধিক উচ্চতায় যখন পৌঁছায়, তখন তার দুইটা বেগের একটা বেগ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ ভিওয়াই এর মান যদি 0 হয়, তখন কিন্তু সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছায়, সে আর উপরের দিকে অতিক্রম করতে পারে না, সে আবার ভূমির দিকে ফিরে আসে। তার মানে ভিওয়াই এর মান তখন 0 হয়ে যায়। তাহলে আমরা দেখি এক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা একটু দেখে আসতে পারি। আমরা জানি ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2as। আমরা জানতাম, আমরা কোন একটা ক্লাসে এটা সলভ করেছি, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর, এই কারণে আমরা জাস্ট ওয়াই লিংক করে দিয়েছি। ভিওয়াই স্কয়ার সমান ভিওয়াই নট স্কয়ার প্লাস ays। দেখো, শুধু ওয়াই ফেলে দিলে কিন্তু আমরা আগের ফর্মুলায় ফিরে যেতে পারছি, ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2as। তো আমরা সেই ওয়াই অক্ষ বরাবর যেহেতু, এই কারণে আমরা ওয়াইটা ওখানে ইনক্লুড করে নিয়েছি। তাহলে আমরা এখন দেখি কি কি মান দেওয়া আছে। ভিওয়াই এর মান 0। আমরা একটু আগেই বললাম যে ভিওয়াই এর সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছায়, তখন ভিওয়াই এর মান হয় 0। আর ভিওয়াই নট এর মান আমরা এর অনেক আগের ক্লাসে শিখেছি। ভিওয়াই নট মানে v0 sin θ 0, ay এর মান হলো -g, অর্থাৎ এর আগের ক্লাসে শিখেছি আমরা। যখন আমরা প্লাসের ক্ষেত্রে গতিপথের সমীকরণ নির্ণয় করেছিলাম, তখন আমরা কিন্তু এই ইকুয়েশন অর্থাৎ আদিবেগের অনুভূমিক উপাংশ, আদিবেগের উলম্ব উপাংশ কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা শিখে এসেছি ওখান থেকে। আমরা ওইখান থেকে জাস্ট এই মানটা বসালাম, ভিওয়াই সমান v0 sin θ 0, তাহলে ওর স্কয়ার করলাম, প্লাস ay এর মান হলো -g, আর s এর মান, যেহেতু s হলো সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছাবে, তখন ওইটাকে আমরা h দ্বারা প্রকাশ করতে পারি, এই কারণে আমরা ওদের বড় হাতের h দিয়েছি। এখন আমাদের যে কাজ সেটা হলো এটা স্কয়ার করা। এই দেখো, এখানে -2gh হয়ে গেছে, তাহলে আমরা সমানের দুই পাশে আমরা কিন্তু শিফট করে ফেলতে পারি। তাহলে বাম পাশে যদি আমরা ভি স্কয়ারটাকে শিফট করি, অথবা 2gh টাকে আমরা যদি বাম পাশে আনি, তাহলে আমরা কিন্তু h এর মান অনায়াসে কিন্তু এখান থেকে আমরা বের করে ফেলতে পারি।
এইচ এর মানটা কিভাবে পেতে পারি, যে v0 স্কয়ার sin স্কয়ার থিটা 0 ডিভাইড বাই 2g। এটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমরা সর্বাধিক উচ্চতায় কিন্তু অনায়াসে কিন্তু সর্বাধিক উচ্চতা এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। কি ঠিক আছে কিনা? তাহলে আমরা দেখি ইকুয়েশনটা কি। ইকুয়েশনটা দেখে আসি। এই সমান v0 স্কয়ার v0 sin থিটা 0 তার হোল স্কয়ার ডিভাইড বাই 2g। জাস্ট 2g দিয়ে ভাগ করেছি, আর কিচ্ছু করি নাই। এইচ এর সাথে 2g ছিল, সেই 2g দিয়ে আমরা ভাগ করেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব h সমান v0 স্কয়ার sin স্কয়ার থিটা 0 ডিভাইড বাই 2g। আমরা আলাদা আলাদা করে লিখলাম। এবার যেহেতু এই ইকুয়েশনের মধ্যে একই সাথে ছিল, এই কারণে আমরা এটাকে আলাদা করে দিয়েছি, v স্কয়ার sin স্কয়ার থিটা 0 ডিভাইড বাই 2g দিয়েছি, আর কিছুই করি নাই। তাহলে আমরা কিন্তু অনায়াসে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সর্বাধিক প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতাটা কিন্তু আমরা অনায়াসে নির্ণয় করে ফেলতে পারি। তাহলে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে আমার 3টা ইনফরমেশন লাগবে। অনলি 2টা ইনফরমেশন হলে হয়ে যাবে। কি? একটা হলো থিটা 0 আর একটা হলো v0। অর্থাৎ আদি বেগটা কত ছিল আর নিক্ষেপণ কোণটা কত ছিল, এই দুইটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে ওই বস্তুটা বা ওই কণাটা কত দূরত্ব অতিক্রম করবে, হাইয়েস্ট কত বিন্দুতে পৌঁছাতে পারবে, সেই হাইয়েস্ট উচ্চতা হাইট কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, অনায়াসে কিন্তু বের করে ফেলতে পারবো। কারণ এই ক্ষেত্রে তোমার কোনো প্রকার নাই যে থিটার মানটা একটা নির্দিষ্ট দিলাম, v0 এর মান নির্দিষ্ট করে দিলাম, যে দূরত্ব অতিক্রম এইচ এর মান যেটা আসবে ওই দূরত্বই তারা অতিক্রম করে। কি আমি কি কথা বুঝাইতে পারছি? জি স্যার বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। তাহলে তাহলে আমরা পরেরটায় চলে যেতে পারি। সর্বোচ্চ উচ্চতার পরে ছিল আমাদের সম্ভবত বিচরণ কাল। তাহলে প্লাসের ক্ষেত্রে বিচরণ কাল মানে হলো, খেয়াল করতে হবে এই যে ও বিন্দুটা, ও বিন্দু থেকে একটা টোটাল ঘুরে যখন এই ভূপৃষ্ঠে স্পর্শ করবে, ঠিক এই পর্যন্ত আসতে সময়, এই ও বিন্দু থেকে এই এক্স বিন্দু পর্যন্ত আসতে সময়, টোটাল পথটা আমাদের হলো বিচরণ কাল। তাহলে আমরা একটু দেখি বিচরণ কালের ফর্মুলা। আমরা জানি s1 v0t প্লাস হাফ at স্কয়ার। আমরা এই ফর্মুলাটা কিন্তু জানি। যেহেতু এটা y অক্ষ বরাবর, এই কারণে আমরা জাস্ট ওর সাথে একটু y যুক্ত করব। কিভাবে শোনো, বিচরণ কাল t, আমরা এই বিচরণ কালকে বড় হাতের t দ্বারা প্রকাশ করি, আর ছোট হাতের t দিয়ে আমরা একটু পরে আবার এটা পেয়ে যাব। সুতরাং এটা এখন অগ্রিম বলতেছি না। বিচরণ কাল যদি বড় হাতের t হয় আর s1 0, কেন s1 0? খেয়াল করতে হবে এই s-টা হলো অতিক্রান্ত দূরত্ব। তা আমার এই টোটাল আমি ও থেকে যখন এই পর্যন্ত আসছে, এরপরে কি আসছে দূরত্ব অতিক্রম করতে পারবে? আর দূরত্ব অতিক্রম করতে পারবে না। এই কারণে আমরা লিখেছি s সমান 0। এরপরে আমরা জানি এটা y অক্ষ বরাবর যদি হয় তাহলে আমরা বসাতে পারি s সমান 0, তাহলে vy 0 যেহেতু y অক্ষ বরাবর, তাহলে vy 0 ইনটু বড় হাতের t প্লাস হাফ ayt স্কয়ার। কিছুই করিনি, শুধু উপরের মানগুলো ইনপুট করেছি। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা দেখি তো vy এর মান আমরা কোথাও পেয়েছি কিনা। আমরা কিন্তু একটা ক্লাসে কিন্তু vy এর মান পেয়েছি, vy সমান v0 sin θ 0, ay এর মান হলো -g। আমরা এখন এই দুটা মান এখানে আমরা ইনপুট দিব। তাহলে আমরা যদি vy নট এর মান যদি বসাই v0 sin θ 0, তাহলে ay এর মান হলো -g। জাস্ট এখানে আমরা বসাইছি। বসানোর পরে তাহলে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হলো v0 sin θ 0 t প্লাস হাফ gt স্কয়ার মাইনাস হাফ gt স্কয়ার। মাইনাস হাফ কেন? এই দেখো ay এর মান হচ্ছে -g, এই কারণে এটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি -g। কারণ -g যদি ব্র্যাকেটের ভিতরে না রাখি তাহলে এটা কিন্তু আমাদের জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে। এই কারণে ওটাকে আমরা মাইনাস মানে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। এবার একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, এই যে v0 sin θ 0 * t পেয়েছি, এটাকে যদি আমরা সমানের এই পাশে নিয়ে আসি, এই পাশে মাইনাস চিহ্ন আছে, উভয় পাশে মাইনাসটা কাটাকাটি করে, তখন কিন্তু আমরা অনায়াসে এই পাশের t আর এই পাশের t কিন্তু কাটাকাটি করতে পারি। করলে আমরা আড়াআড়ি 2 দিয়ে এই 2 যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে এখানে পাবো 2v0 sin θ 0 ডিভাইড বাই t থাকে আর সম্ভবত g দিয়ে ভাগ করলে অ্যানসার বের হয়ে যাবে। তো আমরা তোমাদের কাজ হবে আসলে এটা খাতা কলম নিয়ে বসা। খাতা নিয়ে যদি তোমরা বসতে পারো তাহলে তোমরা কিন্তু করতে পারবা, কিন্তু এটা কিন্তু মুখে মুখে যদি তুমি করো তাহলে কিন্তু ভুল হওয়ার সুযোগ আছে। এই কারণে তোমাদেরকে অনুরোধ করবো খাতাটা নিয়ে বসতে হবে। এই যে খাতা নিয়ে যদি তুমি বসো তাহলে তুমি কিন্তু এটা বুঝতে পারবা যে এই যে সমানের বাম পাশে v0 sin θ 0 * t নিয়ে গেছি, এই t আর এই t স্কয়ার কাটাকাটি করলে এই পাশে একটা t থাকে, এই 2 দিয়ে আড়াআড়ি গুণ করেছি, 2v0 sin θ 0 আসছে, আর এই t এর সাথে g আছে, g পড়ে আছে, এই g দিয়ে ভাগ করলে অ্যানসার আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমরা অনায়াসে কিন্তু এখান থেকে t এর মান পাই 2v0 sin θ 0 * t। আমরা v এর মান t এর মানটা পেয়েছি 2v0 sin θ 0 * t। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? ওকে, ধন্যবাদ। তাহলে আমরা দুইটা জিনিস কিন্তু তাহলে বের করে ফেলেছি। একটা প্রথমত বলেছিলাম সর্বাধিক উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, আর একটা পেয়ে গেলাম বিচরণ কাল। দুইটা ইনফরমেশন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে
একটা ফর্মুলা ছিল, সেটা আমরা তোমরা নোট করে রাখো, পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে। বিচরণকালের ক্ষেত্রে টি পেয়েছি টি সমান 2v0 sin θ 0 ডিভাইড বাই জি। এখন আমরা যে কাজটা করব, প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় নির্ণয় করব। প্রাসের ক্ষেত্রে দেখো সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় আমরা জানি যে বস্তু সর্বাধিক মানে একটা দূরত্ব উঠতে যে সময় লাগে, নামতেও সে সময় লাগে যদি বায়ুর বাধা উপেক্ষা করা হয়। পড়ন্ত বস্তুর সূত্র থেকে আমরা এটা জানি যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়, অর্থাৎ বস্তুর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় এবং নামতে সময় একই। তাহলে আমরা সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় আর নামতে যদি একই সময়, তাহলে দুইটার যোগফল হতে বড় হাতের টি। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি, আমরা জানি প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা পৌঁছাতে যে সময় লাগে তা বিচরণকালের অর্ধেক হয়। তাই যদি হয় তাহলে আমরা অনায়াসে ছোট হাতের টি এর মানটা প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়টাকে আমরা ছোট হাতের টি দ্বারা প্রকাশ করি। তাই যদি হয় তাহলে আমরা অনায়াসে লিখতে পারি টি সমান v0 sin θ 0 ডিভাইড বাই জি। এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। ইয়েস, একটু এখানে মনে হয় ডিস্টার্ব করতেছে তোমাদের এই বারটা। তাহলে টি সমান আমরা পরের দেখো 2v0, এটা জাস্ট কিছুই করিনি, এটাকে 2 দিয়ে ভাগ করেছি। এই ছোট হাতে টি সমান 2v0 sin θ 0 ডিভাইড বাই 0 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 2 আর 2 উপরে কাটাকাটি করে, আর কিছুই করি না। কি বুঝতে অসুবিধা? না স্যার বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ তাহলে তোমাদেরকে। এরপরে আমরা সোজা চলে যাব পাল্লা নির্ণয় করার ক্ষেত্রে। তো পাল্লা নির্ণয় করার ক্ষেত্রে দেখি আবার আমরা চিত্রটা খেয়াল করতে হবে। পাল্লা কাকে বলে এটা একটু দেখে আসি আমরা। এই যে ও বিন্দু থেকে এই যে ভি এক্স, এই যে এক্স অক্ষের এই যে এই বিন্দুটা, এটাকে আমরা বলি ও এক্স। এটা টোটালটা আছে পাল্লা, অর্থাৎ অনুহিক বরাবর যে দূরত্ব অতিক্রম করবে। আমরা ওই যে যখন আমরা খেলাধুলা করি, একটা তীর নিক্ষেপ করি কিংবা কি বলে এটা চাকতি নিক্ষেপ করি, তখন কিন্তু আমরা ওই উপরের ওই গতিপথ মেপে আসি না। আমরা কিন্তু যে পয়েন্ট থেকে নিক্ষেপ করা হয়, ওই পয়েন্ট থেকে যে পতন বিন্দু, অর্থাৎ নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে পাল্লা বলা হয়, এটা বইয়ের ভাষা। এখন পতন বিন্দু কোনটা, যে জায়গাটায় ওই তীর পড়েছে অথবা ওই যে চাকতিটা পড়েছে, এই যোগ করলে আমরা এটা পাল্লা পেয়ে যাই। তাহলে দেখে আসি পাল্লা নির্ণয় করার ক্ষেত্রে আবার আমি তোমাদেরকে আবার সে পিছনের কথা একটু ফিরে যাই। এক্ষেত্রে কিন্তু তোমাদের ত্বরণের কোনো বেগের কোনো পরিবর্তন নাই, এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন নাই, সুতরাং সমবেগে চলবে। আর সমবেগের ফর্মুলা একটাই, এস সমান ভিটি। তাহলে এস সমান ভিটি, তাহলে আমরা দেখে আসি, আমরা জানি আর সমান, যেহেতু এটাকে রেঞ্জ আর দ্বারা প্রকাশ করেছি, এই জন্য আর সমান ভিএক্স নট ইন্টু টি। এই যে এক্স অক্ষ বরাবর, এই কারণে ভিএক্স নট ইন্টু টি। এটা কিন্তু বড় হাতের টি। কেন বড় হাতের টি? এই ও বিন্দু থেকে টোটালি ঘুরে এই বিন্দুতে আসবে, এই কারণে এটা আছে বড় হাতের টি। ছোট হাতের টি দিলে কিন্তু এই পর্যন্ত হয়ে যেত, এই কারণে ও থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করলে আমরা পাল্লা পাবো, এই কারণে এখানে বড় হাতের টি আছে। আমরা এই মানগুলো জাস্ট বসাবো। আমরা জানি ভিএক্স নটের মান আছে v0 cos θ 0, আর টি এর মান হচ্ছে 2v0 sin θ 0 ডিভাইড বাই জি। আমরা অলরেডি বের করে ফেলেছি, সেই মানটা আমরা এখন যদি এখানে বসাই তাহলে আমরা কি পাই একটু খেয়াল করতে হবে। আর সমান v0 cos θ 0, এই ভিএক্স নটের মান হলো কি v0 cos θ 0, আর টি এর মান হচ্ছে 2v0 sin θ 0 ডিভাইড বাই জি। আমরা কিছুই করিনি, জাস্ট ওই দুইটা মান কিন্তু আমরা এখানে ইনপুট করতে চেয়েছি বা চাচ্ছি। তাই যদি হয় তাহলে তোমরা একটু খেয়াল করো, আর এর মান কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাই। এই v0 তোমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, এক্ষেত্রে কিন্তু ভালো লক্ষ্য, এই যে v0 আর এই v0 এইটাও মিলে হয় v0 স্কয়ার, আর এখানে পড়ে আছে 2, তাহলে 2 cos θ 0 ইনটু sin θ 0 পড়ে আছে। তাহলে 2 sin θ ইনটু cos θ মানে হলো sin 2 θ। এটা কি জানো তোমরা? জি স্যার জানি। ওকে, ধন্যবাদ। তাহলে তো এই ক্ষেত্রে আমাদের আর কোনো কাজ নাই, শুধু sin 2 θ ডিভাইড বাই জি বসাই দিয়েছি। তাহলে আমরা অনায়াসে কিন্তু এখানে আমরা রেঞ্জের মানটা পেয়ে গেছি। তাহলে রেঞ্জ পেয়েছি v0 স্কয়ার sin 2 θ ডিভাইড বাই জি, sin স্কয়ার না কিন্তু sin 2 θ ডিভাইড বাই জি। এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, এটা আমাদের পাল্লা নির্ণয় করা হয়েছে। অলরেডি আমরা 3টা ইনফরমেশন বের করে ফেলেছি, 3টা না তো 4টা ইনফরমেশন। কি কি? প্রথম হচ্ছে সর্বাধিক উচ্চতা, এরপরে ছিল বিচরণকাল, এরপরে ছিল সর্বাধিক উচ্চতা পৌঁছাতে সময়, এরপরে কিন্তু পাল্লা আমরা নির্ণয় করে ফেলেছি। তার মানে অনায়াসে কিন্তু আমরা 4টা ইনফরমেশন বের করে ফেলতে পেরেছি। থাকলো বাকি আমাদের আরেকটা ইনফরমেশন, 5 নম্বর ইনফরমেশন। 5 নম্বর ইনফরমেশনটা কি আছে খেয়াল করি, সর্বাধিক পাল্লা নির্ণয়। ইয়েস, সর্বাধিক পাল্লা নির্ণয়। সর্বাধিক পাল্লা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে একটু কোনো প্রাসকে যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, তাহলে ওই প্রাসটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ ওই যে যখন আমরা
গেমের দেখি এই গেম যারা অংশগ্রহণ করে, অর্থাৎ ওই যে তীর নিক্ষেপ করে কিংবা চাকতি নিক্ষেপ করে, তারা কিন্তু এইগুলো খুব মেনটেন করে। আমরা হয়তো ফিজিক্স পড়ছি, আমরা হয়তো জানি না, কিন্তু ওরা যারা ফিজিক্স পড়ছে না তারা কিন্তু ঠিকই এইগুলো কিন্তু বুঝতে পারে। এজন্য আমার তোমাদের এই যদি কখনো বাস্তব জীবনে এটা কাজে লাগাতে পারো, তাহলে বুঝবা যে না, তুমি তোমার এই পড়ালেখার সাথে বাস্তব জীবনটা ঠিক আছে। সর্বাধিক পাল্লা যখন বের করবো তখন অবশ্যই থিটার মান হবে 45 ডিগ্রি। আর থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে 2 গুণ 45 সমান 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মানে আসলে কি 0, তাই তো? 1 1। ধন্যবাদ তোমাদেরকে। সাইন 90 ডিগ্রি মানে আসলে 1। তাহলে সাইন 90 ডিগ্রি যদি 1 হয়, 2 গুণ 45 90, সাইন 90 ডিগ্রি যদি 1 হয়, তাহলে v0 স্কয়ার ডিভাইড বাই g। অনায়াসে কিন্তু আমরা ইকুয়েশনটা পেয়ে যেতে পারি, অর্থাৎ r ম্যাক্স সমান v0 স্কয়ার ডিভাইড বাই g। অনায়াসে কিন্তু আমাদের এখান থেকে দুইটা ইকুয়েশন বের হয়ে গেছে, একটা হলো পাল্লা আর একটা হচ্ছে সর্বাধিক পাল্লা। অনায়াসে কিন্তু আমরা ওই ইকুয়েশনটা এখান থেকে পেতে পারি। কি পেয়েছি? পাল্লার ক্ষেত্রে পেয়েছি দেখো v0 স্কয়ার sin 2 থিটা ডিভাইড বাই g, আর r max অর্থাৎ সর্বাধিক পাল্লার ক্ষেত্রে পেয়েছি v0 স্কয়ার ডিভাইড বাই g। যেহেতু sin 45 ডিগ্রি এর থিটার মান 45 ডিগ্রি, 45 গুণ 90, তার মানে 1। এই কারণে আমরা অনায়াসে কিন্তু তাহলে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি যে সর্বাধিক পাল্লা নির্ণয় করার ক্ষেত্রে কোণের কোন কোণ 45 ডিগ্রি হলেই এনাফ। এক্ষেত্রে sin 90 ডিগ্রি সমান 1, সুতরাং ওইটা অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। এই কারণে 45 ডিগ্রি কিন্তু ওখানে কোণ ফিক্স করে ফেলতে হবে। তুমি এই ক্ষেত্রে কিন্তু কোণ বিভিন্ন মানের হতে পারে পাল্লা নির্ণয় করার ক্ষেত্রে, কিন্তু সর্বাধিক পাল্লার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোণের মান 45 ডিগ্রি একেবারে ফিক্স করে ফেলতে হবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কি আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে এই ক্ষেত্রে আমরা 5টা ইনফরমেশন পেয়েছি। প্রথম ইনফরমেশন ছিল সর্বাধিক উচ্চতা, এর পরেরটা কি ছিল? বিচরণ কাল। এরপরে 3 নম্বরে ছিল কি? বিচরণ কালের পরে ছিল সর্বাধিক উচ্চতা পৌঁছাতে সময়। 4 নম্বরটা হচ্ছে পাল্লা নির্ণয়, 5 নম্বরটা হচ্ছে সর্বাধিক পাল্লা নির্ণয়। আমরা যদি এই 5টা ইনফরমেশন শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সংশ্লিষ্ট যতগুলো ম্যাথ আসবে, বা যদি কোনো এখন তোমরা তোমাদের যে প্রশ্নগুলো যদি দেখো, তাহলে দেখবা যে এখানে কিন্তু ম্যাথের উপরে বেশ জোর দেওয়া হয়। গত সালে যে প্রশ্নটা পড়েছে সেখানে কিন্তু অনেক ম্যাথ এখানে কিন্তু দিয়েছে। ক খ অর্থাৎ রচনামূলক কোশ্চেনের প্রতিটাই কিন্তু ক খ আছে। ক খ প্রত্যেক ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু খ নম্বরে কিন্তু ম্যাথ দিয়েছে। এই কারণে তোমাদের ম্যাথের উপর কিন্তু বেশ জোর দিতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এই 5টা ইনফরমেশন কিন্তু একটা জায়গায় নিয়ে চলে যেতে পারি, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তোমাদের কাজ হবে এই 5টা ইনফরমেশন এক নজরে একটা খাতা একটা জায়গায় নিয়ে চলে যাওয়া, তাহলে তোমরা কিন্তু অনায়াসে কিন্তু এই জিনিসগুলো তোমরা শিখতে পারবা। ওকে, তাহলে এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় টপিকসে। আমরা প্রথম 5টা টপিক শিখে ফেলেছি। এবার এই টপিকগুলো দিয়ে, অর্থাৎ এই যে সূত্রগুলো বের করলাম, এই সূত্রগুলো দিয়ে আমরা আমাদের মূল অঙ্কে ফেরত যাব। তোমাদের কি বলে রাখি, এক্ষেত্রে কিন্তু আমাদের এই ক খ যে গণিতগুলো আসবে, সেই গণিতের মধ্যে কিন্তু এইগুলোও আসতে পারে যে রাশের ক্ষেত্রে সর্বাধিক পাল্লা নির্ণয় করো। 2 মার্কস বা 3 মার্কসের বা 4 মার্কসের কোশ্চেন হয়তো থাকতে পারে। তখন কিন্তু তোমাকে সর্বাধিক পাল্লা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু পাল্লা আগে নির্ণয় করতে হবে, এরপরে কিন্তু তোমাকে এই ফরম্যাটে আসতে হবে। তুমি অনার্সে সর্বাধিক পাল্লা নির্ণয় করার ক্ষেত্রে শুধু এই 2টা লাইন লিখে আসলে তাহলে কিন্তু তুমি মার্কস পাবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটা তোমাকে বের করে এনে তারপর তোমাকে 45 ডিগ্রি বসাতে হবে। কি আমি কি কথা বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। অনুরূপ ভাবে এর আগে যেটা আমরা বের করেছিলাম সর্বাধিক উচ্চতায় বিচরণ কাল নির্ণয় করেছি। এরপরে বলেছিলাম যে সর্বাধিক উচ্চতা পৌঁছাতে সময়, ওই সর্বাধিক উচ্চতা পৌঁছাতে সময় যদি আসে তোমাদের পরীক্ষায়, তাহলে কিন্তু তোমাকে আবার ওই বিচরণ কাল বের করতে হবে। বিচরণ কালের পরে কিন্তু ওইটা আসতে হবে। তুমি যখন অনার্সে লিখে আমরা জানি সর্বাধিক উচ্চতা পৌঁছাতে সময় বিচরণ কালের অর্ধেক বলে ওইটা দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে, তাহলে কিন্তু হবে না। তোমাদের মাথায় রাখতে হবে 3 মাস বা 4 মাসের জন্য আসলে কিন্তু অবশ্যই ওটা প্রমাণ করার পরে তোমাকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা একটু ম্যাথ দেখি। এখানে এই ক্ষেত্রে আমাদের কি ম্যাথ আছে, তোমাদের খাতাপত্র নিয়ে একটু দ্রুত লিখতে হবে। এটা ম্যাথটা একটু খেয়াল করতে হবে। বলা আছে 50 গ্রাম ভরের একটি বস্তুকে 30 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তপথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। কেন্দ্রমুখী বল নির্ণয় করো। তোমরা যদি ম্যাথটা আমি আবারও বলতেছি, 50 গ্রাম ভরের একটি বস্তুকে আমরা আগের ক্লাসে সম্ভবত শিখেছিলাম কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করা। সেই কেন্দ্রমুখী ত্বরণে আমি বলেছিলাম কেন্দ্রমুখী বলও নির্ণয় করা যায়, ওই ক্ষেত্রে ইকুয়েশনটা বলে দিয়েছিলাম আমি। তো সেক্ষেত্রে আমরা ইনফরমেশন কি কি দেওয়া আছে একটু দেখি। তো আমরা যেভাবে ম্যাথ করি দেওয়া আছে এখানে ভর আছে 50 গ্রাম।
50 গ্রামকে আমাদের এমকেএস পদ্ধতিতে আনতে হবে কেজিতে। তাহলে 50 ভাগে 1000 মানে 50 গুণ 10⁻³ কেজি। একটি বস্তুকে 30 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে, তার মানে আর এর মান হচ্ছে 30 সেন্টিমিটার, সেন্টিমিটারকে যদি মিটার করি 0.3 মিটার হয়। সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তপথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। ওমেগার মান হচ্ছে 2πn সমান 2n এর মান হচ্ছে 6 পাই। এক্ষেত্রে তোমাদেরকে একটু একটা সাইড নোট দিয়ে রাখি। বলা হয়েছে একটি এক প্রান্তে বেঁধে বৃত্তপথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। বাবা তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, এখানে যদি প্রতি সেকেন্ডে 3 বার না বলে যদি প্রতি মিনিটে 3 বার বলতো কিংবা প্রতি মিনিটে 10 বার বলতো, তাহলে কিন্তু এই ইকুয়েশন ওমেগা সমান 2πn আর বসাতে পারতাম না। তখন কিন্তু তোমার প্রতি সেকেন্ডের একটা সেকেন্ডেরটা বের করে আনতে হতো। এই কারণে তোমাকে তখন কিন্তু এখানে বড় হাতের n/t আসতো তখন আমাদের ফর্মুলার মধ্যে। তো এটা তোমরা জানো n সমান বড় হাতের n/t, আর n হচ্ছে কতবার ঘুরছে আর সেকেন্ড হচ্ছে যেহেতু প্রতি সেকেন্ড বলেছে এই t দিয়ে ভাগ করলেও ওই একই হয়। এই কারণে আমরা 2πn সরাসরি বসাই দিতে পারি। 2π গুণ 3 মানে 6π। তাই যদি হয় তাহলে কেন্দ্রমুখী বলের আমরা জানি, কেন্দ্রমুখী বলের ফর্মুলা আমরা একটা জানি, F সমান m ওমেগা স্কয়ার r। একটু আগে আমরা শিখেছিলাম, মানে আগের ক্লাসে শিখেছিলাম a সমান ওমেগা স্কয়ার r, আর আমরা জানি F সমান m a, ওই এর মানটা জাস্ট বসাই দিয়েছি m ওমেগা স্কয়ার r। আমরা এখানে m এর মান জানি, r এর মান জানি, ওমেগার মান জানি। তোমরা অনায়াসে কিন্তু ক্যালকুলেটর বসায় এই মানটা তোমরা করে ফেলতে পারো। কি তোমরা করতে পারবে না ক্যালকুলেটর দিয়ে? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে তোমরা চেষ্টা করবে এটা। আমরা যেটা মানগুলো বসাই দেখি কি আসে। 50 গুণ 10⁻³ 6 পাই, এই যে 6 পাই ওমেগার মান পেয়েছি 6 পাই, আর আর এর মানটা আমরা এখানে বসাতে পারি 0.3, তাহলে 6 পাই এর হোল স্কয়ার। আর এই ইনফরমেশনগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পেতে পারি? তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? হ্যাঁ, ক্যালকুলেটর হলে তোমাদের দ্রুত ক্যালকুলেটর দিয়ে গুণটা করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে করো, আমার এখানে ক্যালকুলেটর দিয়ে গুণ করাই আছে, তোমাদের সাথে জাস্ট মিলাই নিতে হবে। তাহলে আমরা F সমান 5.3295 নিউটন। আমরা জানি বলের একক নিউটন, এই কারণে আমরা এটা বসায় রেখেছি। তোমরা কিন্তু যখন করবা তখন কিন্তু অবশ্যই এই ম্যাথ গুলো ধরে ধরে করার শিখবে। এইভাবে তোমরা আমি করে দিচ্ছি, এটাই তোমরা কিন্তু শেষ সম্বল, মানে শেষ সম্বল মনে করে নিও না, এটাকে তোমরা বেস ধরে নিয়ে তোমরা এটার মান কিন্তু ভিন্ন হতে পারে। এখানে 50 গ্রামের জায়গায় 100 গ্রাম হতে পারে, এখানে 30 সেন্টিমিটার জায়গায় হয়তো 90 সেন্টিমিটার হতে পারে। এইভাবে তোমাদের মান কিন্তু চেঞ্জ করে দিতে পারে, চেঞ্জ করবে। তোমরা তোমাদের মতন এই ফর্মুলার উপরে বসাই কিন্তু গুণ করে, আমরা কিন্তু উত্তর মুখস্থ করবো না, যা আসবে অ্যান্সার সেটাই হবে। এই কারণে তোমাদের কাজ হবে এই জিনিসগুলো শেখা। কি আমি কি কথা বোঝাতে পারছি? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরের ম্যাথেও চলে যেতে পারি। এটা আমরা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি 5.3295 নিউটন। তাহলে আমরা পরের ধাপেও চলে যেতে পারি। পরের ধাপের কোশ্চেনটা একটু খেয়াল করি। পরের ধাপে কি কোশ্চেন আছে? একটি প্রাসের অনুভূমিক পাল্লা 79.53 মিটার এবং বিচরণকাল 5.3 সেকেন্ড। নিক্ষেপণ বেগ ও নিক্ষেপণ কোণ নির্ণয় করো। এইটা কিন্তু আমরা এইমাত্র যেগুলো শিখলাম, এইমাত্র যে আমরা প্রাসের অনুভূমিক পাল্লা নির্ণয় করলাম, বিচরণকাল নির্ণয় করলাম, এই রিলেটেড কিন্তু আমার এই ম্যাথটা এখানে এসছে, যা আমাদের জন্য ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে আমাদের জন্য সুবিধা হবে। এই জন্য তোমাদের কাজ হবে যে এই যে আমরা যে ইনফরমেশন গুলো বের করলাম, ইতিমধ্যে কিন্তু আমরা বের করেছি, সেই ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখন এখানে আমরা সাবমিট করব। তো ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি কি কি দেওয়া আছে। কি কি একটু দেখতে হবে, দেখলে তোমরা পাবা যে আর এর মান 79 দেওয়া আছে। আর এর মান 79.53 মিটার, 79.53 মিটার। আর একটা কি আছে? বিচরণকাল আছে 5.3 সেকেন্ড। আর এর মান আছে 5.3 সেকেন্ড। তাহলে নিক্ষেপণ বেগ আর নিক্ষেপণ কোণ নির্ণয় করতে হবে। ওকে, আমরা জানি কি দেখে আসি। অনুভূমিক পাল্লার মান দেওয়া আছে T12 V0 sin θ 0 ডিভাইড বাই G, এটা আছে টি এর মান। অনুভূমিক পাল্লার মান দেওয়া আছে টি এর, আমরা ফর্মুলা বের করেছি একটু আগে, যে ফর্মুলা বের করেছি সেটা হলো এটা। তাহলে আমরা বিচরণকাল, এখান থেকে বিচরণকালের ফর্মুলা পেয়েছি। এবার আমরা অনুভূমিক পাল্লার ফর্মুলাটাও পেতে পারি। অনুভূমিক পাল্লার ফর্মুলা আছে R সমান V0 স্কয়ার sin 2θ ডিভাইড বাই G, যা ইতিমধ্যে আমরা বের করেছি। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো, একটু খেয়াল করো তোমরা, আমরা যদি নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ নির্ণয় করতে চাই তাহলে এই θ0 এর মান আর V0 এর মান বের করতে হবে। কিন্তু এখানে একটা ছোট্ট একটা প্রবলেম দেখা দিয়েছে। একটা আছে এই V0 এর উপরে কোনো স্কয়ার নাই, এই V0 এর উপরে স্কয়ার আছে। এই θ0 এর সাথে কিছুই নাই, এই θ0 এর সাথে 2 আছে। তার মানে একটা ঝামেলার মধ্যে কিন্তু আমাদেরকে এই ইকুয়েশন দুটো রেখে দিয়েছে। এই কারণে আমরা ঝামেলাটা এড়ানোর জন্য প্রথমতই আমরা যে কাজটা করব, হয় V0 ভ্যানিশ করব, নাহলে sin θ ভ্যানিশ করব। কিন্তু এখানে দেখো sin θ ভ্যানিশ করার খুব বেশি সুযোগ নাই,
কারণ আমরা জানি sin 2 থিটার একটা ফর্মুলা আছে, সেখানে sin থিটা এবং cos থিটাও আছে। তাহলে আমাকে উপরে cos থিটা গুণ করে নিতে হবে, আবার 2 আছে, cos থিটা গুণ করে নিলে হয়তো আমার ইকুয়েশনে ওটা কাটাকাটি করতে পারে। তো আমরা সেই দিকে না যেয়ে যদি এক নম্বর ইকুয়েশনকে বর্গ করি, আমরা সেই দিকেও যেতে পারি, এটা তোমার ইচ্ছা। তো সেক্ষেত্রে আবার এই পাশেও কিন্তু টির সাথে cos থিটা থেকে যাবে, তাহলে তুমি কিন্তু একটা সমস্যায় পড়তেও পারো। এই কারণে আমার কাজ হবে এক নম্বর ইকুয়েশনকে যদি আমি বর্গ করি তাহলে কিন্তু অনায়াসে v0 এর স্কয়ার হয়ে যেতে পারে, আর বর্গ করলেই v0 স্কয়ার আর v0 স্কয়ার কাটাকাটি করতে পারে। এই জন্য আমার কাজ হবে এক নম্বর ইকুয়েশনকে বর্গ করব এবং এক নম্বর আর 2 নম্বরকে ভাগ করব, এক নম্বর দিয়ে 2 নম্বরকে ভাগ করব, দেখি পরে কি আছে আমাদের। এক নম্বর সমীকরণকে বর্গ করে 2 নম্বর দ্বারা ভাগ করে পাই। তাহলে এক নম্বর সমীকরণকে যদি বর্গ করি তাহলে এখানে কি পাবো আমি, দেখো খেয়াল করো, এখানে পাবো t স্কয়ার সমান 4 v0 স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই g স্কয়ার। এটা কিন্তু আমার টোটালটার উপরে বর্গ করতে হবে, তুমি আলাদা বাম পাশ ডান পাশ না, কিন্তু টোটাল বাম পাশটাও বর্গ করতে হবে, ডান পাশটাও তোমাকে কিন্তু বর্গ করতে হবে, বর্গ করে তোমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখি বর্গ করে কি হয়। t স্কয়ার অলরেডি একবারে বর্গ করে ভাগ করেছি, এই কারণে t স্কয়ার এরপরে ভাগ করেছি r দিয়ে। তাহলে t স্কয়ার যদি করি তাহলে এখানে কি পাবো, 4 v0 স্কয়ার sin স্কয়ার থিটা 0, এই দেখো সরি এখানে দেখো আমরা পেয়ে গেছি অলরেডি 4, তোমাদের যদি এখানে কার্সার নিলে 4 v0 স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই এই যে g স্কয়ার আছে, এই g সরি এই g উপরে স্কয়ার আছে, এই g নিচে গেছে আর এই g টা কিন্তু উপরে চলে গেছে, আর এটা কিন্তু নিচে পড়ে আছে v0, এই যে v0 স্কয়ার sin 2 থিটা যেহেতু ভাগ করেছি এই কারণে g টা উপরে চলে গেছে, ওই g আর এই g স্কয়ার কাটাই করে নিচে শুধুমাত্র একটা g আছে, আর এই নিচেরটা কিন্তু রয়ে গেছে v0 স্কয়ার sin 2 থিটা, এটা কিন্তু রয়ে গেছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? না স্যার, বুঝতে পারছি। না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশনটা ওই পাশে একটু পরের পৃষ্ঠায় নিয়ে যে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। t স্কয়ার বাই r 4 v0 স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই v0 স্কয়ার sin 2 থিটা 0 ইনটু g। এরপরে আমরা যে কাজটা করব সেটা একটু খেয়াল করতে হবে, আমরা যে কাজটা করেছি সেটা কি, এই v0 স্কয়ার আর এই v0 স্কয়ার কাটাকাটি করেছি, আর কিছুই করি নাই। কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই শুধুমাত্র আমরা একটাই কাজ করেছি, এই ভি স্কয়ার আর এই ভি স্কয়ার কাটাকাটি করেছি, আর কিন্তু কিছু করি নাই। এর পরের লাইনে যে আমরা কি করতেছি দেখো, পরের ধাপে যে এই sin 2 থিটার যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা জাস্ট বসাইছি, তোমরা জানো, তারপরেও আমরা জাস্ট এখানে একটু রেখে দিয়েছি। t স্কয়ার বাই r এখানে আমার আছে 4 sin স্কয়ার থিটা 0, যেটা আছে সেটাই, উপরে যেটা আছে ওটা আমি কিন্তু আর কিছু করি নাই। এই sin 2 থিটার ফর্মুলা আমরা জানি 2 sin থিটা ইনটু cos থিটা। কি আমি কি কথা বুঝাতে পারছি? জি স্যার, বোঝা যায়। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে যে কাজটা করব, এখন দেখো তোমাদের এই sin থিটা আর এই sin থিটা কাটাকাটি করে, বলে উপরে একটা sin থিটা থাকে নিচে একটা cos থিটা থাকে, আর এই 2টা আর এই 4টা কাটাকাটি করলে 2 থাকে। তোমরা যখন কাগজ কলম নিয়ে করবা, খাতার উপরে যখন করবা তখন দেখবা এটা তোমাদের কিন্তু ক্লিয়ার হবে, কিন্তু মুখে মুখে করলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না। এই কারণে তোমাদের কিন্তু খাতা কলম নিয়েই বসতে হবে। এবার দেখো তুমি, তাহলে আছে কি t স্কয়ার বাই r, বাম পাশে t স্কয়ার বাই r আছে, এই 2 দিয়ে 4 এর কাটছি 2 আছে, sin থিটা দিয়ে কাটলে স্কয়ারের এখানে sin থিটা আছে, আর নিচে cos থিটা 0 আছে, আর সাথে এই g টা কিন্তু রয়ে গেছে, এই g টা রয়ে গেছে। কি বুঝতে অসুবিধা আছে তোমাদের? না স্যার। গুড। তাহলে এবার আমরা একটা যে কাজটা করব, দেখো এই sin থিটা বাই cos থিটা সমান আমরা জানি tan থিটা, তাহলে tan থিটা যদি আমরা বসাই তাহলে tan থিটা অনায়াসে উপরে চলে যেতে পারে, sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, তাহলে 2 tan থিটা ডিভাইড বাই g কিন্তু আমরা বসাতে পারি। দেখো তোমরা কি বসাইছি, এই দেখো 2 তো উপরে আছে, আর এই sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, তাহলে আমরা অনায়াসে কিন্তু এটা sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, আর এই নিচের যে g আমি বসায় রাখতে পারি। তাই যদি হয় তাহলে দেখো তো আমরা পরের ধাপে কি করতে পারি, আড়াআড়ি গুণ করেছি, আর কিছুই করি নাই। আড়াআড়ি গুণ করে যদি আমরা এবার ভাগ করি, tan থিটা সমান এই 2টা দিয়ে জাস্ট 2 আর এই দেখো 2 আর নিচে আছে, আর t স্কয়ার g আলাদা আছে। মান যেটা বসাবো, t এর মান আমরা জানি, t এর মান জানি 5.3 সেকেন্ড, g এর মান জানি 9.8, আর r এর মান জানি 79.53 মিটার সম্ভবত। তোমরা ওখান থেকে দেওয়া আছে, ওখান থেকে জাস্ট এই মানটা আমাদেরকে বসাতে হবে। বসালে আমরা থিটা 0 sin থিটা এই ভাগ করলে যে মান পাবে সেটা 1.7306। তোমরা আসলে ক্যালকুলেটর দিয়ে এই ভাগগুলো কিন্তু করবা, মিলাই নিতে হবে তোমাদেরকে। আর থিটা 0 হলো 60 ডিগ্রি। আমরা অনায়াসে কিন্তু এই মানটা বসাই, অর্থাৎ থিটা 0 সমান tan ইনভার্স ব্র্যাকেটের মধ্যে 1.7306 করলেই কিন্তু 60 ডিগ্রি এসে যায়। 59.99 আসে সম্ভবত, ওটাকে আমরা 60 ডিগ্রি ধরে নিতে পারি।
তাহলে থিটা জিরোর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা ভি জিরোর মানটাও পেয়ে যেতে পারি। 1 নম্বর সমীকরণটা কি 212 ভি জিরো sin থিটা জিরো ইনটু জি। তাহলে আমরা এটা 1 নম্বর সমীকরণটা আরেকবার একটু দেখি 212 ভি জিরো sin থিটা জিরো ডিভাইড বাই জি। তাহলে আমরা বড় হাতের টি এর মানটা আমরা বের করবো আসলে বড় হাতের টি না, কিন্তু আমরা বড় হাতে বের করবো ভি জিরোর মান। তাহলে থিটা জিরোর মান আমরা জানি, টি এর মান জানি, জি এর মান জানি। আমরা অনায়াসে কিন্তু এটা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা কিন্তু আমরা অনায়াসে এখানে বসাতে পারি ভি জিরো সমান 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ নিক্ষেপণ কোণ হলো 60 ডিগ্রি এবং নিক্ষেপণ বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। কি পারা যাবে? জি স্যার জি স্যার পাওয়া যাবে। ওকে, ধন্যবাদ। তাহলে আমাদের আরো একটা ম্যাথ এর সাথে আছে, আমরা একটু ম্যাথটাও দেখে আসি। বলছে একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো। 2 সেকেন্ড পর ফুটবলের বেগের মান কত হবে? তাহলে আমরা ওই আমাদের যে ইকুয়েশনটা আছে আমরা দেওয়া আছে কি কি সেটা একটু দেখে আসি। দেওয়া আছে হলো নিক্ষেপণ কোণ থিটা জিরো সমান 30 ডিগ্রি, নিক্ষেপণ বেগ ভি জিরো সমান 40 মিটার পার সেকেন্ড, আর সময় দেওয়া রয়েছে টি সমান 2 সেকেন্ড। ফুটবলের বেগের মান ভি শেষ বেগ ভি সমান হট আমাকে বের করতে হবে, অর্থাৎ ভি এর মানটা আমাকে বের করতে হবে। আমরা জানি এই জাতীয় ইকুয়েশনের অর্থাৎ এই জাতীয় ম্যাথ যখন আমরা বের করব তখন এখানে কিন্তু ফর্মুলা কিন্তু একটাই, ভি সমান ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। অর্থাৎ অনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করছে আর অনুভূমিক বরাবর, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের ভিএক্স আর ভিওয়াইটা মনে রাখতে হবে। এটা কিন্তু ওই ভূপৃষ্ঠের উপরের কোন একটা বিন্দু, ওই যে আমি বলেছিলাম যে কোনো একটা বিন্দুতে দুইটা বেগ পাওয়া যাবে, একটা হচ্ছে ভিএক্স আর একটা হচ্ছে ভিওয়াই। যখন সর্বাধিক উচ্চতায় পৌঁছাই তখন ভিওয়াই এর মান কত ছিল মনে আছে তোমাদের? 0। গুড। তাহলে এক্ষেত্রে কিন্তু 2 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান বের করতে বলেছে, এই কারণে এখানে সর্বাধিক উচ্চতা বলে কিন্তু ভিওয়াই এর মান 0 হয়ে যেত। যেহেতু বলেছে 2 সেকেন্ড পরে, তাহলে আমাকে প্রথম ভিএক্স এর মান বের করতে হবে, এরপরে ভিওয়াই এর মান বের করতে হবে। তাহলে ভিএক্স সমান কি জানি আমরা? ভিএক্স এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন নাই, সুতরাং ত্বরণ নাই। তার মানে ভিএক্স সমান ভি0 cos থিটা 0। এটার জাস্ট ভি0 এর মান বসাইছি, থিটা 0 এর মান বসাইছি। এক্ষেত্রে কিন্তু আমরা ভিএক্স পেয়েছি 34.64 মিটার পার সেকেন্ড। জাস্ট ক্যালকুলেশন, এখানে এমন কোনো কাজ আমরা করিনি। ভি0 এর মানটা থিটা 0 এর মানটা বসাই আমরা ক্যালকুলেশন করেছি। এরপর আমরা এখান থেকে ভিওয়াই এর মানটাও কিন্তু আমরা পেয়ে যেতে পারি। ভিওয়াই এর মানটা আমি জানি ভিওয়াই সমান ভি0 sin থিটা 0 মাইনাস, আসলে আমরা জানি ভি সমান ভি0 sin থিটা 0 প্লাস এ ওয়াই টি। এ ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি, এই কারণে মাইনাস জি টি বসাইছি। তাহলে আমরা একটু খেয়াল করি, এক্ষেত্রে কিন্তু আমরা ভিওয়াই এর মানটা আমরা কিন্তু 0.4 মিটার পার সেকেন্ড পেয়েছি। এখন এই মানটা যদি আমরা ওই 1 নম্বর ইকুয়েশনে বসাতে পারি, খেয়াল করতে হবে এক্ষেত্রে কিন্তু ওই যে ভিএক্স এ কিন্তু মাইনাস জিটি নাই। অর্থাৎ আমরা কিন্তু ওই ইকুয়েশন যখন পড়েছিলাম, আমরা যখন থিওরি পড়েছিলাম তখন কিন্তু স্পষ্ট করে বলেছিলাম এক্স অক্ষ বরাবর কিন্তু ওই ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন ছিল না। এই কারণে ওই এক্স অক্ষ বরাবর শুধুমাত্র ভি0 cos থিটা 0, আর এক্ষেত্রে কিন্তু বেগের পরিবর্তন ছিল। এই কারণে ওই যে কোনো একটা বিন্দুতে কিন্তু ভিওয়াই এর মান ওইটা কিন্তু পরিবর্তনশীল ছিল, এই কারণে ওইটা এ ওয়াই অক্ষ বরাবর, এই কারণে ওর মাইনাস জির ফর্মুলা আছে 40। এখানে দেখো তোমার মান দেওয়া আছে, আর কিছুই করিনি আমি এখানে 40। আর দেখো খেয়াল করতে হবে তোমাদেরকে 40 দেওয়া আছে, ভি0 এর মান দেওয়া আছে 40, থিটা 0 এর মান 30 আর জি এর মান 9.8 গুণ 2। আমরা ওই গুণটা করলে আমরা মান পেয়েছি ভিওয়াই সমান 0.4 মিটার পার সেকেন্ড। এখন আমরা পরবর্তী ধাপে কি করব খেয়াল করো, ভিএক্স এর মান পেয়ে গেছি। দেখো 1 নম্বর ইকুয়েশন দিকে লক্ষ্য করো, ভিএক্স এর মান পেয়ে গেছি, ভিওয়াই এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এই ইকুয়েশনে বসালে কিন্তু আমরা অনায়াসে কিন্তু ওই ফুটবলের বেগের মান বের করতে পারি। প্রশ্ন এখন একটা মনে জাগতেই পারে, স্যার এই ইকুয়েশনটা কোথায় পেলেন? এই ভি সমান √ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। মনে রাখবা লব্ধি বেগ নির্ণয় করার ক্ষেত্রে এই 2 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান অর্থাৎ লব্ধি বেগ নির্ণয় করতে হবে। আর আমরা যদি দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে কল্পনা করি, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমরা জানি আর সমান √এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই কারণে ভি সমান ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। ওকে, তাহলে আমরা পরের ধাপে দেখি মানগুলো একটু বসাই। 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ ছিল এটা। 1 নম্বর সমীকরণে যদি আমরা মানগুলো বসাই তাহলে ভিএক্স এর মান হচ্ছে 34.64 স্কয়ার প্লাস 0.4 তার স্কয়ার। তাহলে আমরা যে মানটা পাবো সেটা আসলে এটাই 34.64 মিটার পার সেকেন্ড। তোমরা জাস্ট এই ক্যালকুলেশনটা একটু করে দেখো, এই 0.4 এর স্কয়ার করলে যে মানটার সাথে যোগ হয় বলে রুট করলে ওই মানের খুব বেশি একটা ভেরিয়েশন হয় না, অর্থাৎ ওই ভিএক্স বরাবর যে বেগ ওই বেগটাই কার্যকর থাকে। এই কারণে এই ক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখতে হবে তোমাদের আসলে ওই অ্যানসারটা ঠিক আছে কিনা। কি এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। ওকে, তাহলে ধন্যবাদ তোমাদেরকে। আমরা আমাদের প্রায়
শেষের দিকেই চলে এসেছি। খেয়াল করো ভি এর মানটা আমরা পেয়ে গেছি 34.64 মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু ওই ফুটবলের 2 সেকেন্ড পরে, কয় সেকেন্ড পরে খেয়াল করো, এটা কিন্তু 2 সেকেন্ড। আমরা তো কোশ্চেনে 2 কোথায় ইউজ করলাম, এই দেখো টি এর মান 2, এই দেখো টি এর মান 2 সেকেন্ড, এখানে কিন্তু আমরা ইউজ করেছি। এখানে এইটা কিন্তু ছোট হাতের টি, এটা কিন্তু বড় হাতের টি না, এই ছোট হাতের টি এর মান 2। কারণ যে কোনো জায়গায় আমি টি এর মানটা বসাতে পারি। এই বসানোর পরে কিন্তু আমরা ওই ইকুয়েশনটা পেয়েছি, যে অ্যান্সার পেয়েছি সেটা হলো 34.64 মিটার পার সেকেন্ড। এখানে খেয়াল করতে হবে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। কি তোমরা কি বের করতে পারবা? জি স্যার পারবো। এক্ষেত্রে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে আমরা হয়তো ম্যাথে একটু খেয়াল করতে হবে। আমরা হয়তো ম্যাথে করেছি কি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ইউজ করেছি। হয়তো এমন থাকতে পারে ফুটবলকে ভূমির সাথে 40 ডিগ্রি কোণে হতে পারে। এখানে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো। এখানে আছে 2 সেকেন্ড আছে, হয়তো 1 সেকেন্ড পরে, অথবা 0.5 সেকেন্ড পরে, অথবা 3 সেকেন্ড পরে, অথবা উল্টোপাল্টা হতে পারে। মানে এই সেকেন্ড, আমরা তো একটা জাস্ট স্যাম্পল শিখেছি। এখন আমরা কিন্তু এটা মুখস্থ করার কোনো স্কোপ নাই। আমাদের এখানে মান বিভিন্ন ভেরিয়েশন হতে পারে। ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি না দিয়ে 45 ডিগ্রি দিলে কিন্তু আবার একটু তখন কিন্তু আবার আমাকে একটা ইকুয়েশনে 45 ডিগ্রি দিতে পারে। তখন আমাকে কিন্তু ওই ভি এর মানটা বের করতে হতে পারে। তখন যে কয় সেকেন্ড পরে সে কয় সেকেন্ড এখানে বসালেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যেতে পারি। কি পারা যাবে? জি স্যার পারা যাবে। আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন আছে কি এই সংশ্লিষ্ট, ম্যাথ সংশ্লিষ্ট কিংবা না স্যার, কোনো কোশ্চেন নেই। সবাই পারা যাবে তাই তো? জি স্যার পারবো। আমরা একটা এক নজরে চিন্তা করি, তাহলে আমরা যদি একটা সামারি আকারে বলি, তাহলে আমরা আজকে ক্লাস থেকে কি কি শিখলাম খেয়াল করতে হবে। আমরা আমাদের ক্লাস থেকে যে জিনিসগুলো শিখলাম সেটা হলো কি, কেউ কি বলতে পারবা তোমরা? কেউ? সানি, তুমি কি বলতে পারবা যে আমরা কি কি শিখলাম আজকের ক্লাস থেকে? জি স্যার বিচরণকাল কিভাবে বের করতে হয় শিখলাম। ব্যাসের সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করতে হয়, তারপর কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে সেটা শিখলাম। নির্দিষ্ট হ্যাঁ সর্বাধিক পাল্লা নির্ণয় করা শিখছি, পাল্লাও নির্ণয় করা শিখছি। তারপরে আমরা যে কাজগুলো করলাম সেগুলো কি? তারপরে সেই সংক্রান্ত কিছু অঙ্ক করলাম আমরা। ওকে, ধন্যবাদ তাহলে তোমাকে। তাহলে আমরা কি এগুলো পারবো এখন আমরা? জি স্যার পারা যাবে। তাহলে তোমাদের বই এখানে অনেকগুলো বাড়ির কাজ আছে। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ও গতীয় ঘর্ষণ কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তোমাদেরকে আসলে আমরা যেগুলো শিখাবো, আর তোমাদের বাসায় কিছু কাজ থাকবে, এইগুলোকে যদি তোমরা একত্রিত করতে পারো, আমার বিশ্বাস তোমাদের এই বলবিদ্যা বই থেকে কোনো কোশ্চেন তোমাদের বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি যে বাড়ির কাজগুলো দিব, তোমরা কিন্তু অবশ্যই সেই বাড়িতে সেই কাজগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। এখানে অনেকগুলো বইয়ের নাম দেওয়া আছে, তোমরা এর যে কোনো একটা বই বা দুইটা বই তোমরা সংগ্রহ করে এইগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো ধন্যবাদ সকলকে। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও তোমাদেরকে বলবো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সবার জন্য দোয়া রেখো। ধন্যবাদ সকলকে।